নমস্কার, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনবেন দারোগা দপ্তর থেকে দারোগা প্রিয়নাথের গল্প অবলম্বনে ডাকাত বুড়ির হত্যা রহস্য। দারোগা প্রিয়নাথ কলকাতার প্রথম গোয়েন্দা বলে জানা যায়। তার দীর্ঘ 33 বছরের চাকরির অভিজ্ঞতায় তার সাথে ঘটা কেস নিয়ে তিনি লেখেন দারোগা দপ্তর। পরবর্তীতে সেটাকে গল্প আকারে প্রকাশ করা হয়। তাহলে শুরু করছি আজকের গল্প, দারোগা প্রিয়নাথের গল্প অবলম্বনে ডাকাত বুড়ির হত্যা রহস্য। কামতাপ্রসাদ একজন অদ্ভুত লোক বলেই জনসাধারণের কাছে পরিচিত। অদ্ভুত লোক শুনলে অনেকের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু সে মোটেও ভালো লোক নয়। সব সময় খারাপ কাজেই তাকে পাওয়া যায়, যত রকমের বেআইনি কাজ আর কি। যে নোংরা কাজ সে করবে বলে ঠিক করে সেটা সে করবেই, কেউ আটকাতে পারে না। তাতে তার লজ্জা শরম কিছুই নেই, বুক ফুলিয়ে কাজ করে বেড়ায়। কতবার যে আমাদের হাতে ধরা পড়েছে তার ঠিক নেই, প্রত্যেকবারই সে কোনো না কোনো উপায়ে ঠিক বেরিয়ে এসেছে। এতেও কামতাপ্রসাদের লজ্জা নেই, আর ঠিক সেই জন্যই তাকে অদ্ভুত মানুষ মনে হয়। এত খারাপ গুণের মাঝে তার একটা ভালো গুণ ছিল, তার মাথায় অসম্ভব বুদ্ধি। সেই বুদ্ধি সৎ পথে কাজে লাগালে অনেক দূর যেত। তার বিষয়ে এত কিছু জানতাম না। আমার সঙ্গে চেনা জানার আগের থেকেই সেই কামতাপ্রসাদ থাকে বড় বাজারের মারোয়ারি পট্টিতে। তার বাড়ির পাশে থাকতো এদেশীয় কিছু মেয়ে। সেই বাড়ির একজন মেয়ের সাথে কামতাপ্রসাদের খুব সম্ভাব। মেয়েটার টাকা পয়সা ভালোই ছিল, সিন্দুক ভর্তি টাকা ও গা ভর্তি গয়নাও ছিল। আর সেই গয়নাই মেয়েটার কাল হল। গরমকালের ভোরে একদিন মেয়েটার ডেড বডি পাওয়া গেল তার ঘরের মধ্যেই, গলায় কাপড় জড়িয়ে খুন। খুনি তার শরীর থেকে সমস্ত গয়না বের করে নিয়ে পালিয়েছে। থানায় খবর দিতে এলো সেই কামতাপ্রসাদ। আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে, তাড়াতাড়ি আসুন। তার উদ্যোগে তদন্ত শুরু হলো। দীর্ঘ 15 দিন যাবৎ তদন্ত চলল মেয়েটার খুনের ঘটনা ঘিরে। এই কদিন কামতাপ্রসাদ আমাদেরকে বেশ ভালোভাবেই সাহায্য করেছিল। সে এত ভালোভাবে সাহায্য করেছিল যে আমাদের তার উপর কোনো সন্দেহ হয়নি। যে মেয়েটা খুন হয়েছিল তাকে কামতাপ্রসাদ খুব ভালোবাসত, সুতরাং এই খুনের দায় যে তার উপরেই পড়বে সেটা সে ভালো করেই জানত। সেই জন্যই এই মামলায় তার সাহায্য খুব ভালোভাবেই পাওয়া গিয়েছিল। বলা বাহুল্য, এই মামলার জন্য যে পুলিশ দল তৈরি করা হয়েছিল তার মধ্যে একজন আমি ছিলাম। কামতাপ্রসাদ আমাদের সঙ্গেই থাকত। তাকে একবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই কলকাতায় কি করছো? হুজুর, আমি তো থাকি সেই আজমগড়ে। সে আবার কোথায়? কেন? উত্তরপ্রদেশ। ওখানে একটা ছোট্ট শহর হচ্ছে আজমগড়। আজমগড়ে আমাদের মস্ত বড় জমিদারি আছে। আমি ওই জমিদার বাড়ির ছেলে। তো এখানে পড়ে আছো কেন? কি যে বলেন হুজুর, আমি এখানে না থাকলে চলবে কি করে? নামে জমিদার বাড়িতে থাকি, এখন তো আর সরকারের মতন জমিদার ট্যাক্স আদায় করতে পারে না। ওখানে আমাদের ফ্যাক্টরিতে যা তৈরি হয় সেগুলো কলকাতায় এনে বড় বাজারে বিক্রি করি। এখানে লোকও বেশি, লাভও ভালো। বাড়িতে কে কে আছে? মা, বাবা, কিছু কাজের লোক, কারখানার লোক, আর কে? আর একজন স্ত্রী। মাফ করবেন হুজুর, বাড়ি থেকে অনেক দূরে থাকি তো, তাই আর কি। কামতাপ্রসাদের এসব কথা বিশ্বাস করেছিলাম। কামতাপ্রসাদ ভদ্র সন্তান, ভদ্রভাবে ব্যবসা করে। বিশ্বাস করেছিলাম তার স্বভাব চরিত্র ভালো, কোনো খারাপ কাজ করে না। ভালো ভালো লোকের সাথেই তার ওঠা বসা। বিশ্বাস করেছিলাম একটা ভদ্র ও সম্ভ্রান্তশালী লোক যেভাবে জীবনযাপন করে কামতাপ্রসাদও সেভাবেই থাকত। আরও ভেবেছিলাম স্ত্রীর থেকে এত দূরে থাকতে হয় শুধুমাত্র পারিবারিক কাজের জন্য। তাই হয়তো এই মেয়েটার প্রতি একটু টান এসেছে। তাকে মন থেকে একটু ভালোবাসত।
ওই একমাত্র মেয়ে ছাড়া অন্য আর কোনো মেয়ের কাছে তার যাওয়া আসা ছিল না। হঠাৎ একদিন এই কেসের ইনচার্জ বললেন, কামতা প্রসাদ চলে গেছে? হ্যাঁ স্যার, কি হয়েছে? সে সারাক্ষণ আমাদের সাথেই আছে, তাই না? হ্যাঁ, প্রথম থেকেই তো আছে। কেন? কি তার উদ্দেশ্য? এটা কি ভেবে দেখেছ? উদ্দেশ্য? কেন স্যার? ওর জন্য তো আমাদের অনেক সাহায্যই তো হচ্ছে। সেটা হচ্ছে, আর সেই জন্যই জিজ্ঞেস করছি। আচ্ছা, বড় বাজারে ওর কত বড় ব্যবসা আছে জানো? হ্যাঁ জানি তো, কিন্তু তারপরও এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ঘুরেছে। আমি তো যতদূর জানি তার ব্যবসা সে নিজেই চালায়, দ্বিতীয় কেউ নেই। ঠিক তাই। তাহলে হয়তো তার উপরে যাতে কোনো সন্দেহ না হয় সেই জন্যই করছে। ঠিক তাই, যে মেয়েটা খুন হয়েছে তার সঙ্গে কামতা প্রসাদের বেশ ভালো সম্পর্ক ছিল। তবে মেয়েটা যে ভালোই বড় লোক সে তো তুমি আমি ওর ঘরে ঢুকেই বুঝেছিলাম, তাই না? সুতরাং কামতা প্রসাদের খুনের মোটিভ থাকলেও থাকতে পারে। খোঁজ নাও প্রিয়নাথ, তবে খেয়াল রেখো ও যেন ঘুণাক্ষরেও না জানতে পারে সেসব। স্যারের কথা মতন কাজ শুরু হলো। গোপনে তদন্ত শুরু করলাম। প্রথমে তাকে খুব বিশ্বাস করলেও একটু একটু করে সেই ধারণা ভাঙতে লাগলো। তার বাড়ি উত্তর প্রদেশের আজমগড়ে নয়, এমনকি সে কোনো জমিদার বংশের ছেলেও না, বরং তার বাড়ি আগ্রার চৌফাটকা গ্রামে। সেখানে তার বাড়িতে কেউ নেই। মা বাবা মারা গেছে কামতা প্রসাদের যখন 15-16 বছর বয়স তখন। তারপর আগ্রার এক জুয়া চোরের দলে মিশে গিয়ে লখনৌতে এসে ওঠে। সেখানে গিয়ে চুরি ডাকাতি করে বেশ কয়েকবার জেলে যেতে হয় তাকে। তারপর সেখানে পুলিশ তাকে চিনে গেলে চলে আসে মুম্বাইতে। সেখানে গিয়ে কিছুদিন গোপনে নিজের ব্যবসা শুরু করে। তখন কোনো ঝামেলায় পড়তে হয়নি। এভাবে চলল প্রায় 2-3 বছর। তারপর হঠাৎ একদিন শোনা গেল বোম্বেতে বড় বড় কয়েকটা চুরি হয়েছে। তার তদন্ত করতে গিয়ে ধরা পড়ে আমাদের সৎ ব্যবসায়ী কামতা প্রসাদ। 5 বছর জেলে কাটাতে হয়। এরপর এদিক ওদিক করে বেশ কয়েকবার বাসা বদল করে, কখনো কাশী, কখনো মুম্বাই, কখনো পাটনা, আর শেষে চলে আসে এই কলকাতায়। এখানে এসে সে ব্যবসা ছাড়েনি, বরং বলা যায় ভালো মতন চলছে। অথচ এমনভাবে জুয়া চুরির ব্যবসা করে বাইরে থেকে দেখলে কিছু মনেই হয় না। বেশ ধড়িবাজ লোক তো। কামতা প্রসাদের ব্যাপারে আরও কয়েকটা জিনিস বলা দরকার। সে মূলত যেখানে থাকত সেখানে নিজের পরিচয় গোপন করেই থাকত। ওখানে সবাই জানে যে কামতা প্রসাদ বিশাল বড় ব্যবসায়ী, ঠিক যেমনটা আমাদের বলেছিল। সেখানে সে যখন থাকত তার ঘর দোর দেখার মতনই বটে। টাকা পয়সা খরচের বহর দেখে তাকে কোনো জমিদারের চেয়ে কম কিছু মনে হতো না। কিন্তু অসৎ পথে কামানো টাকা আর কদিন থাকে? একটা সময় পরে সেগুলো আর থাকে না। রাজা ফকির হয়ে যায় এভাবেই। তার সম্পর্কে আরও তদন্ত করলাম। শেষমেশ জানতে পারলাম সে একজন নামকরা ডাকাত। তার জুড়ি কেউ নেই এখানে, এমনকি সে এখানে পরিচয় গোপন করে থাকে। বাকিদের সঙ্গে পরিচয় রাখার প্রয়োজন বোধ করে না। কিছু করার দরকার হলে নিজেই করে নিত। কেসের ইনচার্জ বললেন, তাহলে ওই ব্যাটাকে এখনই তুলে আনতে হবে, নইলে পাখি ফুরুত হয়ে যাবে। হ্যাঁ, এত যার কীর্তিকলাপ, সে ওই মেয়েকে খুন না করলে অবাক হব। তবে কামতা প্রসাদ খুব চালাক লোক। সেও গোপনে আমাদের খবর রাখছিল। আমরা তার কাছে যা যা গোপন রাখতাম সেও আমাদের কাছে সেই কথাই গোপন রাখত। পুলিশ ও ডাকাতের ইঁদুর ধরা খেলা শুরু হলো গোপনেই। মাঝে কিছু অন্য কাজের জন্য আমাদের তদন্ত বন্ধ রাখতে হয়েছিল। তখন সে 3-4 দিনের জন্য কলকাতায় ছিল না। পরে জানতে পেরে সেগুলো নিয়েও খোঁজ করতে শুরু করলাম। পাটনায় তার একটা আড্ডা আছে, সেখানে সে আছে। সঙ্গে রয়েছে লখনৌয়ের একটা মেয়ে। মাঝে মধ্যে সেখানে যায়, তবে একেবারে ঘন ঘন নয়। তবে এবারে কেন গিয়েছিল সেটা আমরা জানতে পারিনি তখন। যদি এই মেয়েটার থেকে চুরি করা গয়নাগুলো নিয়ে সেখানে রেখে আসে তাতেও খুব একটা অবাক হব না। অতএব ঠিক করলাম তাকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করব, দেখব সে কি উত্তর দেয়। কিন্তু সে খুব চালাক লোক। যদি বিপদ বুঝে ভেগে পড়ে তাহলেই সর্বনাশ হবে।
সুতরাং বলা ঠিক হবে না বলেই ঠিক করলাম আমরা। আপাতত কামতা প্রসাদকে ঘাটানোর দরকার নেই, বরং তুমি পাটনা যাও। কি যেন মেয়েটার নাম? লীলা। হ্যাঁ, লীলা লীলা লীলা, ঠিক আছে। লীলার কাছে গিয়ে খোঁজ নাও কামতা প্রসাদের সম্বন্ধে। আমার বিশ্বাস গয়না ওই বাড়িতেই আছে। আমি আজই রওনা দিচ্ছি স্যার। সেদিনই রওনা দিলাম পাটনার উদ্দেশ্যে। এসব তদন্তে বেশি দেরি করতে নেই। পাটনা পুলিশের সাহায্য নিয়ে লীলার বাড়ি খুঁজে বের করলাম। লীলা যে অঞ্চলে থাকতো সেটা রেলের জায়গা, তাই বাড়িগুলো প্রায় একই রকম দেখতে। সেই বাড়ির সামনে যখন গেলাম তখন দেখি একটা পিয়ন উঁকি দিচ্ছে। বুঝলাম কামতা প্রসাদের টেলিগ্রাম খুঁজছে লীলাকে। আমি পিয়নের দিকে এগিয়ে গেলাম। ওই টেলিগ্রাম কার নামে? আপনাকে বলবো কেন? আপনি কে? আমি পুলিশের লোক। ওই যে ওরা আমার সাথেই আছে। ও হুজুর, এই টেলিগ্রাম লীলার নামে, ওকেই দিতে যাচ্ছি। ওটা আমায় দাও। কিন্তু কেন? পকেট থেকে এক গোছা পয়সা বের করে তার হাতে দিলাম। সঙ্গে সঙ্গে সেই টেলিগ্রাম হাতে এসে গেল আমার। মনে মনে কামতা প্রসাদের উপস্থিতি বুদ্ধির তারিফ না করে পারলাম না। আমাদের আসার ব্যাপার আন্দাজ করে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছে সতর্ক করতে। ওই টেলিগ্রামে কি লেখা আছে তা পড়তে বেশি দেরি হলো না। তোমার কাছে আমার খোঁজ খবর নিতে কিছু লোক যাবে। আমায় নিয়ে কিছু জিজ্ঞেস করলে কিছু বলবে না, বাকিটা আমি দেখছি। উজ্জ করে লেখা চিঠি পড়ে তার বুদ্ধির তারিফ করতেই হয়। তবে আমিও ভাগ্যবান। এক চুল এদিক ওদিক হলে আমরা হয়তো হতাশ হয়ে ফিরে আসতাম। সেই টেলিগ্রাম পকেটে ঢুকিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকলাম। দরজা ধাক্কা মারতে বেরিয়ে এলো একজন সুন্দরী যুবতী। সে আমার আগমনের খবর পায়নি আমার পকেটে থাকা টেলিগ্রামের দৌলতে। নমস্কার, আপনি কি লীলা দেবী? আমরা কলকাতা থেকে এসেছি, কিছু কথা আছে, ভিতরে আসবো? না, বাইরে থেকে বলুন, আমি বাড়িতে একা আছি। আচ্ছা, কামতা প্রসাদকে চেনেন? হ্যাঁ। কে হয় আপনার? কোথায় থাকে সে এখন? কি হলো, উত্তর দিন। কামতা প্রসাদ আমার স্বামী, কাজের সূত্রে কলকাতায় থাকেন। সে কি সম্প্রতি এখানে এসেছিল? হ্যাঁ। কেন এসেছিল? এমনি। স্ত্রীর কাছে আসবে, তার আবার কারণ লাগে নাকি? সে কি এসে কোনো গয়না দিয়ে গেছে? না তো। কিসের গয়না? শুধু তো খরচের টাকা পয়সা দিয়ে গেছে। যা বুঝলাম, টেলিগ্রাম হাতে না পেলেও তোতাকে আগে থেকেই বুলি শেখানো হয়ে গেছে। এখন তার ঘর তল্লাশি করা ছাড়া উপায় নেই। আশেপাশের কিছু প্রতিবেশীকে ডেকে এনে খানা তল্লাশি শুরু করলাম। এ কি কি করছেন আপনারা? বললাম তো এখানে কিছু নেই। কোনো আপত্তি কাজে লাগলো না। তল্লাশি করতে করতে একটা বড় সিন্দুক খুঁজে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এর চাবি কোথায়? জানি না, আমার কাছে নেই। আবার মিথ্যে কথা। চাবি দিন, নইলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। ওর চাবি আমার কাছে নেই, কামতা প্রসাদের কাছে আছে। আর কোনো উপায় না দেখে তালা ভেঙে ফেলা হলো। সেই সিন্দুক খুলতেই আমাদের চক্ষু চড়ক গাছ। তার ভেতরে হাজার হাজার সোনার কয়েন, গাদা গাদা টাকা আর কিছু গয়না। এগুলোই যে সেই হতভাগা মেয়েটার গয়না তাতে সন্দেহ রইল না। তবু আমরা সেগুলো মিলিয়ে দেখে নিলাম সন্দেহ দূর করার জন্য। সঙ্গে আরও অনেক গয়না রয়েছে, সেগুলোর লিস্ট বানিয়ে গ্রেপ্তার করলাম লীলাকে। তার ঘরে তালা মারা হলো। স্থানীয় পুলিশের সাহায্যে কলকাতায় টেলিগ্রাম দিয়ে জানালাম কামতা প্রসাদের স্ত্রী লীলার বাড়ি থেকে খুন হওয়া মেয়েটার সমস্ত গয়না পাওয়া গেছে। অবিলম্বে যেন কামতা প্রসাদকে গ্রেপ্তার করা হয়। কেস ইনচার্জের উত্তর এলো আমার টেলিগ্রামে। টেলিগ্রাম পাওয়ার সাথে সাথেই কামতা প্রসাদকে গ্রেপ্তার করার জন্য বাহিনী পাঠিয়েছিলাম। আমাদের গতিবিধির আঁচ পেয়ে আগেই পালিয়েছে। এই কথা শুনে আমি খুব হতাশ হলাম। অর্থাৎ আমার এত কষ্ট খানিকটা বৃথা গেল। যে এভাবে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে পালিয়ে যেতে পারে তাকে খুঁজে বের করা বেশ কঠিন হবে বলেই আমার বিশ্বাস। ভারতবর্ষের সমস্ত বড় বড় শহর যার কাছে নিজের নখের মধ্যে পরিচিত,
তাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে আমাদের। এসব কথা ভাবতে ভাবতে পাটনা রেল স্টেশনে এসে দাঁড়ালাম। একটা ট্রেন এলো, তাতে আমি উঠে পড়বো বলেই ঠিক করলাম। এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। প্রথমে খেয়াল করিনি, হঠাৎ দেখতে পেলাম ট্রেন থেকে নামছে আমাদের কামতা প্রসাদ। আমি ট্রেনে তখন উঠিনি। কামতা প্রসাদকে লক্ষ্য করে আমি এগিয়ে চললাম। হঠাৎ সে আমায় দেখতে পেল। আমাকে দেখে হকচকিয়ে গেলেও হঠাৎ চলন্ত ট্রেনে উঠে পড়ল। কামতা প্রসাদের থেকে আমার ব্যবধান অনেকটাই। আমিও তাই চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে। কোনো রকম একটা হাতল ধরে চলন্ত ট্রেনের কামরায় উঠে দাঁড়ালাম। ততক্ষণে ট্রেন নিজের গতি নিয়ে নিয়েছে। আমার পা একটু এদিক ওদিক হলেই সোজা গিয়ে পড়তাম পাশের রেল লাইনে। তাতে আমার মৃত্যুর সম্ভাবনা ছিল প্রবল। একটা লোক ট্রেনের দরজা খুলে দিতে সোজা গিয়ে পড়লাম কামরার ভেতরে। কিন্তু ভাগ্য সহায় ছিল না। গাড়িতে ওঠার 5 মিনিট পর এলেন ট্রেনের গার্ড সাহেব। ট্রেন ছাড়ার পর কে দৌড়ে উঠেছে ট্রেনে? আমি উঠেছি। আপনি কেন? এদিকে আসুন। আপনি? আমি লালবাজারের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। কলকাতায় একটা খুনের আসামি এই ট্রেনেই আছে। তাকে ধরার জন্যই আমি উঠেছিলাম। পুলিশের লোক? তো আপনার পোশাক কোথায়? যত সব মিথ্যে কথা। আমি সেই কলকাতা থেকে আসছি। পুলিশের পোশাকে আসলে খুনি আগে থেকেই সতর্ক হয়ে যেত। ওসব মিথ্যে কথা আমি শুনবো না। পরে স্টেশন এলে আপনি নেমে যাবেন। আপনার কাছে তো কোনো টিকিটও নেই। না। তাহলে আপনার কথা কি করে বিশ্বাস করি বলুন? যান। আপনাকে কাউকে অ্যারেস্ট করতে হবে না। আমার পরনের ধুতি পাঞ্জাবি আমার কাল হলো। গার্ড সাহেবকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কামতা প্রসাদকে গ্রেপ্তার করা গেল না। তিনি আমাকে পুলিশে দেবার হুমকি দিলেন। তাছাড়া বিনা টিকিটে গাড়িতে ওঠার জন্য আমাকে জরিমানাও দিতে হলো। গার্ড সাহেব আর অন্য কোনো স্টেশনে নামলেন না। আমি এতবার অনুরোধ করছি বলে তিনি বেশ বিরক্ত হয়ে আটকে রাখলেন। পরের স্টেশনে নেমে আমায় পুলিশে দেবেন বলে জানিয়ে দিলেন। ভয় পাওয়ার কথা নয়, তবে একটু পরে গাড়ি এসে দাঁড়ালো বাঁকিপুর স্টেশনে। আমায় নামিয়ে নিয়ে যাওয়া হলো স্টেশন মাস্টারের ঘরে। সেও ইংরেজ। একে আটকে রাখো, টিকিট ছাড়া ট্রেনে উঠেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, কলকাতার একজন দাগি আসামি ওই ট্রেনে রয়েছে। আমি কলকাতা পুলিশের লোক। পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাকে তাকে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা ভুল করছেন। ওকে যদি না ধরা যায় তাহলে আর খুঁজে পাবো না তাকে। হয় আপনারা গ্রেপ্তার করুন, না হলে আমায় সাহায্য করুন গ্রেপ্তার করতে। ওর কথা একদম শুনবে না, ভুলভাল বলছে। স্টেশন মাস্টার আমার কথা শুনলেন না। আমায় অন্য লোকের জিম্মায় রেখে গার্ডের সঙ্গে বেরিয়ে গেলেন। আমি যার জিম্মায় রইলাম তিনি আমায় নিয়ে গেলেন প্ল্যাটফর্মের ওপরেই আর একটা ঘরে। এসব করতে করতে আরও 5 মিনিট সময় চলে গেল। আমি যে ট্রেনে এসেছিলাম সেটা তখনও দাঁড়িয়ে আছে ওই স্টেশনে। অনেক লোক নামলো, অনেকে উঠল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখলাম। একটু পরে আমার কাছে এলেন স্টেশন পুলিশের একজন কর্মচারী। অবশ্য আমিই তাকে ডেকেছিলাম। কাছে আসতে আমি কামতা প্রসাদের ব্যাপারটা খুলেই বললাম। আপনিও হয়তো বিশ্বাস করবেন না আমি পুলিশের লোক কিনা, তবে আমার সঙ্গে একবার কামরায় চলুন। তাকে খুঁজে পেলে আপনি সব কিছু বুঝে যাবেন। অসুবিধা নেই, আপনাকে দেখেই মনে হয় আপনি পুলিশের লোক। আসুন আমার সাথে। আমার কথায় কাজ হলো। সেই কর্মচারী আমায় নিয়ে ট্রেনে উঠলেন। তবে অনেকক্ষণ খোঁজার পর হতাশই হতে হলো। কামতা প্রসাদ যে পাটনা স্টেশনে ছিল সেটা আমার ভালো মতনই মনে আছে। সে আমার সঙ্গে এই ট্রেনে উঠেছিল। তাহলে পরের স্টেশন আসার আগেই সে গেল কোথায়? মনে হয় ট্রেনে ঢোকার সাথেই ও গাড়ি থেকে নেমে পড়েছিল। এরপর ঘটল আর এক কাণ্ড। স্টেশন মাস্টারের অনুমতি ছাড়া আমায় ট্রেনে তল্লাশি করতে নিয়ে যাওয়ায় ঝামেলা বাঁধল। তাতে অবশ্য আমার লাভই হলো। পুলিশের কর্মচারী আমার পক্ষেই ছিলেন। তিনি কলকাতায় টেলিগ্রাফ করে আমার ব্যাপারে জানালেন। কলকাতা থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো আর আমায় ছেড়ে দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, না হলে খুব সমস্যায় পড়তাম। এইসব বলে সময় নষ্ট করবেন না। এখন কি করবেন বলুন, আমি সাহায্য করব আপনাকে। আমি যদি খুব ভুল না করি তাহলে সে এখন পাটনা ফিরে যেতে পারে,
কারণ সেখানে লীলা নামের মেয়েটি আছে। তাহলে তাই করুন, না হলে মেয়েটিও হয়তো পালাবে কামতা প্রসাদের সঙ্গে। ও লোক বড় ভয়ানক। আপনি ওকে চেনেন? আলবাত চিনি। আমি যখন বম্বেতে পোস্টিং ছিলাম তখন তার নাম শুনেছি। এখন আপনার কথা শুনে এও বুঝেছি যে এই সেই লোক। একদমই তাই। তবে সে যদি পাটনা না যায় তাহলে কি করবেন? এই কথাটা আমায় ভাবিয়ে তুলল। আমার সমস্ত জিনিসপত্র পাটনায় রয়েছে, এখন ওগুলো ছাড়া আমার কাজ করা প্রায় অসম্ভব। শেষমেশ পাটনায় যাব বলেই ঠিক করলাম, যা হবে দেখা যাবে। তার আগে কলকাতায় টেলিগ্রাম করে আর একজনকে পাঠিয়ে দিতে বললাম সাহায্য করার জন্য। এরপর পাটনায় চলে গেলাম। লীলা বন্দি ছিল ওখানের থানায়, আমি তার কাছেই গেলাম। আমার তার সঙ্গে কিছু কথা বলার আছে, তবে সেটা করার কোনো দরকার ছিল না মনে হতে লাগলো পরে, কারণ লীলা কিছুই বলল না কামতা প্রসাদের ব্যাপারে, চুপচাপ বসে রইল। মহিলা পুলিশের ব্যাপার সে যুগে ছিল না, তাই মারধর করার কোনো উপায় ছিল না। অগত্যা হতাশ হয়ে বসে থাকতে হলো। কয়েক ঘন্টার মধ্যেই আমার সহকর্মী চলে এলেন পাটনায়। তিনিও কামতা প্রসাদকে ভালোই চিনতেন। এর আগে কয়েকটা তদন্তে তার সাহায্য পেয়েছি। এসে বললেন, মেয়েটার সঙ্গে একবার দেখা করা যায়? হ্যাঁ যায়, কিন্তু কোনো লাভ নেই। সে একটা কথাও মুখে উচ্চারণ করেনি। হ্যাঁ, সে তো জানা কথা। আমি তাও একবার কথা বলে আসি। কিছু মিথ্যে বললে যদি ওর থেকে সত্যিটা বেরিয়ে আসে, তাহলে মন্দ কি? বলে আমার সহকর্মী বেরিয়ে গেলেন। মেয়েটি যে সেলে বন্দি ছিল সে জায়গাটা বেশ অন্ধকার। অন্ধকারে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না। বাইরের আলোয় বসে বসে মাথা খাটিয়ে কিছু উপায় বের করা অনেক বেশি যুক্তিযুক্ত। সহকর্মীর আসতে কম করে হলেও মিনিট 5 সময় লাগবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে মিনিট 2 মধ্যেই সহকর্মী ফেরত চলে এলেন। কি হলো, এত তাড়াতাড়ি চলে এলেন যে? পালিয়েছে। পালিয়েছে মানে? কে পালিয়েছে? লীলা। বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়েছে সে। বলছে যে লীলা বাথরুমে যাওয়ার কথা বলতে কনস্টেবল দরজা খুলে দেয়, তারপর সে নাকি ফেরত আসেনি আর। সঙ্গে কেউ ছিল না? কি সর্বনাশ! এটা একেবারে অপদার্থ। একটা মামুলি মেয়েকে আটকে রাখতে পারে না। আমি নিশ্চিত ওরা ঘুষ খেয়ে মেয়েটাকে ছেড়ে দিয়েছে। রাগে ফেটে পড়লেন সহকর্মী। রেগে যাওয়াই স্বাভাবিক। তাছাড়া কামতা প্রসাদের পয়সা কম নয়, 2-4 জন পুলিশকে কিনে রাখা কোনো ব্যাপার না। আমরা সঙ্গে সঙ্গে প্রহরীর কাছে গেলাম। থানার বাকিরাও ছিল। প্রহরীকে জিজ্ঞেস করাতে একই উত্তর এলো। তখন আমরা তার ব্যাগ পকেট সার্চ করতে বাধ্য হলাম। তার টাকার থলের ভিতর থেকে বেরিয়ে এলো একটা 200 টাকার নোট। এ টাকা তুমি কোত্থেকে পেলে? কোনো সন্তোষজনক উত্তর এলো না। এরপর প্রহরীকে আটক করে বাইরে খোঁজ লাগানো শুরু করলাম, কিন্তু চারিদিকে লীলার কোনো খোঁজ পাওয়া গেল না। এদিক ওদিক জিজ্ঞাসা করতে জানা গেল একটা মেয়ে থানা থেকে বের হয়ে এসে একটা এক্কা গাড়িতে উঠে যায়। সেই গাড়িতে চালক ছাড়া আরেকজন লোক ছিল। আমাদের বুঝতে বাকি রইল না সেই লোকই আসলে কামতা প্রসাদ। তারা লীলার বাড়িতে যায়নি এটুকু নিশ্চিত, কারণ সেই বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। আমি সহ থানার বাকিরা এদিক ওদিক জিজ্ঞাসা করতে লাগলাম। আমি এবং আমার সহকর্মী একটা এক্কা গাড়ি দেখতে পেলাম। কেন জানি না মনে হলো সেই এক্কা গাড়ি চালককে জিজ্ঞাসা করলে কিছু পাওয়া যাবে। আমি কিছু দূরে দাঁড়িয়ে এদিক ওদিক লক্ষ্য রাখলাম। আমার সহকর্মী এক্কা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলল, কিছু খবর পেয়েছি বন্ধু, আমার সঙ্গে এসো, যেতে যেতে বলছি। লোকটার গাড়িতে ওঠো। বাঁকিপুর থেকে একটা এক্কা গাড়ি চালক পাটনায় এসেছে। তার গাড়িতে চড়ে একজন ছেলে আর মেয়ে গেছে ফতোয়া স্টেশনের দিকে। আমরা সেদিকেই যাব। সেই স্টেশন কত দূর? এই তো 4-5 কিলোমিটার। এক্কা গাড়ি চলা শুরু হলো। একটু দূরে যেতেই আমাদের এক্কা গাড়ি চালক বলল, বাঁকিপুরের এক্কা চালক আসছে। আমরা সঙ্গে সঙ্গে নেমে গাড়ি আটক করলাম। সে প্রথমে কিছু বলতে চাইছিল না, তারপর একটু দাবরানি দিতেই বলল তাকে ওরা 300 টাকা দিয়ে বলেছে পুলিশের কাছে মুখ না খুলতে। এখন তারা ট্রেন ধরতে ছুটছে। আমরা দ্রুত স্টেশনের দিকে ছুটলাম। স্টেশনে গিয়ে জানতে পারলাম তারা দুজন মুকামা যাওয়ার টিকিট কেটে ট্রেনে চলে গেছে। এক্কা গাড়ি দুটোকে বিদায় দিয়ে আমরা মুকামা স্টেশনের জন্য টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম।
তবে মোকামা স্টেশনে গিয়ে জানতে পারলাম ফতোয়া স্টেশন থেকে কোনো টিকিট এখানে চেক হয়নি। গেল কোথায় তারা? এখানে দুটো সম্ভাবনা ছিল, হয় সে টিকিট গোপন করে মোকামা স্টেশনে নেমেছে, বা মাঝ পথে কোথাও, অর্থাৎ সে কোথায় গেছে সেটা জানার কোনো উপায় নেই। আর এরকম অবস্থায় ছুটে মরা একেবারেই বৃথা। আমরা দুজনেই কলকাতা ফিরব বলে ঠিক করলাম। নিজের জিনিসপত্র পাটনা থেকে গুছিয়ে নিয়ে ফেরার ট্রেনে চড়ে বসলাম। ফেরার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে একজন লোক বসেছিলেন, তাকে দেখে প্রথম থেকে আমার খুব চেনা চেনা ঠেকছিল। একটা সময় পরে আমি নিজের কৌতূহল চেপে না থাকতে পেরে জিজ্ঞেস করলাম, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো আপনাকে? আমিও আপনাকে দেখেছি। আমার বাড়ি দিল্লি, কিন্তু এখন কাজের জন্য কলকাতায় রয়েছি, ওই বড় বাজারের কাছে। আমি যদি খুব ভুল না করি আপনার দোকান মুরগিহাটায়, না? ঠিক ধরেছেন। হ্যাঁ, আমি আপনাকে কামতা প্রসাদের বাড়িতে দেখেছি। হ্যাঁ, আমি তাকে ভালো করেই চিনি। সে এখন কোথায়? তার কোনো পাত্তা নেই। সে তো জানি না, তবে সকালে আমি যখন আসছিলাম পাটনায়, তখন তার সঙ্গে শিয়ালদা স্টেশনে দেখা হয়েছিল। তার কাছে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম। আসলে আমার ব্যবসা আছে, তো মাঝে মধ্যে ওর থেকে সুদে টাকা ধার নিই। তখন সে বলল নৈহাটি স্টেশনে অপেক্ষা করতে। ও বাড়ি ফিরে সেখান থেকে কিছু একটা বাক্স নিয়ে তারপর হাওড়া হয়ে নৈহাটিতে আসবে। কিন্তু সে এলো না দেখে আমিও কাজে চলে গেলাম। এই এখন ফিরছি। ও হ্যাঁ, সে আমাকে একটা টিনের বাক্স দিয়ে গেছে। আজ রাতে কলকাতা ফিরলে সে নিয়ে নেবে সেটা। আচ্ছা, আমি কিন্তু পুলিশের লোক, তাকে খুঁজছি। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি, তবে এই মুহূর্তে সে কোথায় আছে জানি না। কই বাক্সটা দেখি। বাক্স লুকিয়ে রাখলে আপনি বিপদে পড়বেন। নিন না, আমার কোনো সমস্যা নেই। আমি কোনো পুলিশি ঝামেলায় পড়তে চাই না। আপনার যা দেখার দেখে নিন। সে ভদ্রলোক বাক্সটা ব্যাগ থেকে বের করে আমার হাতে দিলেন। আমার কাছে একটা চাবির গোছা ছিল। বেশ কয়েকটা চাবি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। অবশেষে একটা চাবি লেগে গেল। সেটা খুলতেই আমরা তিনজন চমকে উঠলাম। তার ভিতরে রয়েছে দামি দামি কিছু গয়না। এক পলক দেখেই বুঝতে পারলাম এটা সেই চুরি যাওয়া গয়নাগুলো। নিশ্চিত হতে ব্যাগ থেকে গয়নার লিস্ট বের করে মিলিয়ে নিলাম। দেখলাম চুরি যাওয়াগুলোর মধ্যে কয়েকটা মাত্র গয়না ছিল এই বাক্সে, বাকি সব অন্য মেয়ের গয়না। কিন্তু এগুলো তো পুলিশের জিম্মায় ছিল, তাহলে কামতা প্রসাদের হাতে গেল কি করে? আমার সহকর্মী বললেন, যে লোক জেল থেকে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে পারে, সে যে এটা পারবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, আরও একটা বড় প্রশ্ন আছে। কি? পাটনা থেকে গয়নাগাটি কলকাতায় গিয়ে আবার এই ভদ্রলোকের কাছে এলো কি করে? এর উত্তর একমাত্র দিতে পারবে কামতা প্রসাদ। আমরা বর্ধমানে এসে কলকাতায় টেলিগ্রাম করলাম। তাদেরকে জানিয়ে দিলাম কামতা প্রসাদ কলকাতাতেই আছে এবং সে বড় বাজারের দিকে গেছে। আমরা কলকাতায় এসে উপস্থিত হলাম। সেদিন তাকে পাওয়া গেল না। অবশেষে নিরুপায় হয়ে খবরের কাগজে বড় বড় করে বিজ্ঞাপন ছাপা হলো কামতা প্রসাদকে ধরার জন্য। যে কামতা প্রসাদকে ধরে দিতে পারবে তাকে মোট 500 টাকা উপহার দেওয়া হবে। খবর ছাপতেই নানা ভুয়ো খবর আসতে লাগলো, কিন্তু মেটিয়াবুরুজ থানার একজন কর্মচারী লালবাজারে এসে জানালো যে কামতা প্রসাদ ও একজন মেয়ে জেটি ঘাট থেকে নৌকায় উঠেছে, দক্ষিণ দিকে চলেছে। সঙ্গে সঙ্গে লঞ্চ নিয়ে সেই নৌকাকে তাড়া করা হলো। ধরা পড়ল কামতা প্রসাদ ও লীলা, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা বা গয়নাগাটি পাওয়া গেল না। তাদেরকে ধরে এনে লঞ্চে তোলা হলো। লঞ্চ ফিরে চলল কলকাতার দিকে। লঞ্চে আমি বা কোনো উচ্চপদস্থ পুলিশের কর্মচারী ছিলেন না। যা জেনেছি এসবই অন্যের মুখে শোনা। লঞ্চে ছিল কয়েকজন কনস্টেবল। সেই সুযোগ নিল ওরা দুজন।
লঞ্চ যখন জলে রয়েছে তখন হঠাৎ লীলা অজ্ঞান হয়ে পড়ে গেল। কামতা প্রসাদের হাত বাঁধা থাকলেও লীলার হাত বাঁধা ছিল না। এ কি, ও তো অজ্ঞান হয়ে গেল। আমায় আমায় একটু ওর কাছে যেতে দিন। আরও কিছুক্ষণ অনুরোধ করার পর তার বাঁধন খুলে দেওয়া হলো। সবাই ভাবল এই জলপথে সে পালাবে বা কোথায়, কিন্তু সে ছিল ভয়ঙ্কর দুঃসাহসী। বাঁধন খোলার সাথে সাথেই সে সোজা ঝাঁপ মারল গঙ্গায়। পেছন পেছন কয়েকজন কনস্টেবল ঝাঁপ দিল জলে। ওদিকে লীলার অজ্ঞান হয়ে যাওয়াটাও ছিল ভুয়ো। লীলা মনে মনে ভেবেছিল ও যদি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে অন্তত কামতা প্রসাদ পালিয়ে বাঁচতে পারবে, আর যদি সম্ভব হয় কামতা প্রসাদকে ধরার ব্যস্ততার মাঝে সেও ডুব দেবে গঙ্গায়। কিন্তু দুজনেরই মনের ইচ্ছে পূরণ হলো না। অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কামতা প্রসাদ অচিরেই ধরা পড়ল। সে ডুব সাঁতার দিয়ে অন্যদিকে পালিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। একটু পরেই জলের উপরে উঠে আসার সঙ্গে সঙ্গে পুলিশের কনস্টেবলরা তাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে লঞ্চ ছুটিয়ে দিল তার দিকেই। আবার ধরা পড়ল কামতা প্রসাদ। তাদেরকে ধরে এনে কলকাতায় রাখা হলো। সঙ্গে শুরু হলো দফায় দফায় জেরা করা। কেন খুন করলি বল? কাকে কাকে খুন করেছি? আমি তো কোনো খুন করিনি। তাহলে পালাচ্ছিলি কেন হতচ্ছাড়া? আমি তো হাওয়া খাওয়ার জন্য গঙ্গাসাগর যাচ্ছিলাম। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? বল বল, গয়নাগুলো কোথায় রেখেছিস? কোন গয়না? আপনারা আমার পিছনে মিথ্যে সময় নষ্ট করছেন। আমি কোনো গয়নার কিছু জানি না এসব ব্যাপারে। তাহলে বাকি গয়না তোর কাছে এলো কি করে? আমার কাছে তো কোনো গয়না নেই। আমায় যখন লঞ্চে আপনারা অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন তখন তো কোনো গয়না ছিল না। আর সত্যি বললে তো আমি ফাঁসবো। শেষের কথাটা বলার জন্য তোর ফাঁসি হবে, কারণ এই মুহূর্তে তুই স্বীকার করলি তুই খুনটা করেছিস। কই, জজ সাহেব বা উকিল তো দাঁড়িয়ে কোনো কথা শোনেনি আমার। শুনেছে কি? কই, কেউ নেই তো। কথার প্যাচে ফেলে কামতা প্রসাদ আমাদেরকে ঘোল খাওয়ানোর চেষ্টা করল। আমরা তার কাছে বোকা না বনলেও সত্যি গয়নার কোনো সন্ধান পেলাম না। এমনকি লীলাকে কি করে জেল থেকে বের করে এনে সোনার গয়নাগুলো চুরি করলো থানা থেকে কিছুই জানা গেল না। তাছাড়া সে যদি কাস্টাডিতে বসে কোনো কথা স্বীকার করেও তাও আমরা এই খুন প্রমাণ করতে পারবো না, কারণ খুন প্রমাণ করতে দরকার মৃত মেয়েটার সমস্ত গয়নার খোঁজ। আর ঠিক সেই কথাটাই কামতা প্রসাদ চেপে যাচ্ছে। তাকে মারধর করেও গয়নার খোঁজ পাওয়া গেল না। তাকে কেউ খুন করতে দেখেনি, অর্থাৎ খুনের সময় কোনো পরিপার্শ্বিক প্রমাণ নেই যারা বলতে পারে যে সে ওই সময় মেয়েটার বাড়ির আশেপাশে ছিল। অর্থাৎ খুনের মামলা থেকে সে বেঁচে গেল। ওরা ধরা পড়ার পর প্রায় 15 দিন ধরে তদন্ত চলল। কামতা প্রসাদ ও মেয়েটার বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। সঙ্গে চলল 3rd ডিগ্রি শুধুমাত্র কামতা প্রসাদের ওপর, কিন্তু সে যেন শক্ত বাদাম। বারবার মেরেও তাকে ভাঙা সম্ভব হলো না। শেষমেশ আদালতে তোলা হলো। তখনই বেরিয়ে এলো কামতা প্রসাদের অতীতের ইতিহাস। সে সারা ভারতবর্ষ জুড়ে কোথায় কোথায় জেলে বন্দী ছিল সব এনে রাখা হলো জজ সাহেবের সামনে। এই হলো সৎ ব্যবসায়ী কামতা প্রসাদের অতীত। তো এসব করে পেট চললেও মনে শান্তি তো হয় না নিশ্চয়ই। মানুষ অপরাধ কেন করে সেটাই তো সবচেয়ে বড় রহস্য। এটুকু জানি যে কেউ করে অর্থের লোভে, আর কেউ করে দরিদ্রতার হাত থেকে বাঁচতে। কামতা প্রসাদ ঠিক কি জন্য এসব করছিল জানা যায় না। মেয়েটিকে খুন করার আগেও তার অনেক টাকাই ছিল, তবে আদালতে তার কোনো কীর্তিকলাপ চাপা রইল না। কিভাবে খুনের মামলায় চুরি যাওয়া গয়না লীলার বাড়ি থেকে পাওয়া গেল সে প্রশ্ন উঠল। তাছাড়া কিভাবে সে আসামিকে পাটনার পুলিশের হাজত থেকে পালাতে সাহায্য করে সেই কথা থেকে কার সাহায্যে কত টাকা খরচ করে গয়নাগুলো চুরি করে সবকিছু জিজ্ঞাসা করা হলো। কিছু অপরাধ প্রমাণ হলো, কিন্তু প্রমাণ হলো না খুন। দৃঢ় বিশ্বাস প্রমাণের কাছে নাস্তানাবুদ হয় আদালতে। হলেও তাই, তবে
বাকি মামলার জন্য তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর খুব ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা চাই কিন্তু। আর হ্যাঁ, আপনারা অনেকেই জানাচ্ছেন গল্পের নোটিফিকেশন পাচ্ছেন না। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমরা যখনই গল্প আপলোড করব আপনারা সবার আগে জানতে পেরে যাবেন। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আরও একটি দারোগা প্রিয়নাথের গল্প প্রচার করা হয়েছে, যদি সেটা না শুনে থাকেন অবশ্যই শুনে ফেলুন। যদি আপনারা আরও দারোগা প্রিয়নাথের সিরিজ শুনতে চান অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে আমরা এই চ্যানেলে নিয়ে এসে থাকি ছোট বড় হরেক রকমের ভূত, গোয়েন্দা, ঐতিহাসিক এবং আরও বিভিন্ন স্বাদের গল্প। আজকের গল্প পাঠে সঙ্গে ছিল রাজপ্রতাপ, মৈনাক, পারমিতা এবং আমি সন্তু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। গল্পের অনুবাদ এবং নাট্যরূপ দিয়েছে প্রতীক মণ্ডল। পরিচালনায় দেবীয়ন্ত্রী দাস। আজকের জন্য এইটুকুই। ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন আর রাজদেবী 2.0।